ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছো, সেখানে তোমাকে বললো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তুমি নিজের সম্বন্ধে ইন্ট্রোডাকশন কিভাবে দেবে? আই অ্যাম, তোমার নাম বলবে। আই অ্যাম ফ্রম কলকাতা অর বারওয়ান, অর তোমার নিজের প্লেস অফ বার্থ বা যেখানে তুমি থাকো সেই জায়গার নাম বলবে। সেটা ভিলেজ হতে পারে, টাউন হতে পারে, যা হোক কিছু হতে পারে, সেই জায়গার নাম বলবে। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, মাস্টার্স অর এইচএস, তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তুমি বলবে। গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হলে সেখানে তুমি কলেজ বা ইউনিভার্সিটির নাম বলতে পারো। এইচএস হলে তুমি স্কুল বা বোর্ডের নাম বলতে পারো। আর কি বলবে? তোমার ফ্যামিলি সম্বন্ধে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেবে। দেয়ার আর 4 or 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আই অ্যাম সার্চিং ফর এ সুটেবল জব। দেখো এই যে ছোট্ট ইন্ট্রোডাকশন, এর মধ্যে তুমি কতবার ভার্ব ব্যবহার করলে। এখানে দেখো অ্যাম, এখানেও অ্যাম, এখানে হ্যাভ কমপ্লিটেড, এখানে আর অ্যাম সার্চিং। প্রত্যেকটা সেন্টেন্সেই দেখো ভার্ব রয়েছে। ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স বলতেই পারবো না। ভার্ব হলো সেন্টেন্সের মেরুদণ্ডের মতো, যেটা ছাড়া সেন্টেন্স দাঁড়াতেই পারে না। যদি ইংরাজি বলতে চাই, খুব অল্প ইংরাজি বলতে গেলেও আমাদের ভার্ব সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো ভার্ব প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করি। কি কি? প্রিন্সিপাল ও অক্সিলিয়ারি। প্রিন্সিপাল মানে প্রধান, অক্সিলিয়ারি মানে সাহায্যকারী, যেটাকে আমরা হেল্পিং ভার্বও বলি। আমরা স্পোকেন ইংলিশে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বে দুটি ক্যাটেগরি নিয়ে আলোচনা করব, স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। আমরা আরো জানি ভার্বের ক্যাটেগরি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, সেগুলো নিয়ে আমরা এখানে চিন্তা করব না। আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কি জানবো? শুধু স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। অক্সিলারি ভার্বের দুটো ভাগ কি কি? প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কি কি পড়ছে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ভার্ব। মোডাল অক্সিলারির মধ্যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলি মোডাল অক্সিলারি। আমরা এবার প্রত্যেকটা ভার্বের ক্যাটেগরি ধরে ধরে আলোচনা করব। দেখো স্টেট ভার্ব বা নন অ্যাকশন ভার্ব বা স্টেটিভ ভার্ব। স্টেট মানে কোনো অবস্থার কথা বলছে। স্টেট মানে বর্ণনা করা, কোনো অবস্থার কথা বলছে, কোনো কন্ডিশন বা পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে বোধ বা উপলব্ধি। আমি আমার 6টা ইন্দ্রিয়, মনকে 6ষ্ঠ ইন্দ্রিয় ধরা হয়, সেই জন্য 5টা ইন্দ্রিয়ের সঙ্গে মনকে ধরে আমরা 6টা ইন্দ্রিয় বললাম। 6টা ইন্দ্রিয় দিয়ে যে কাজ করি সেগুলি হলো স্টেট ভার্ব। আমরা কোনো কিছু জানি, কোনো কিছু স্মরণ করি, কোনো কিছু অনুভব করি, কোনো কিছু কল্পনা করি, কোনো কিছু পছন্দ করি, সেগুলি হলো আমাদের মনের ভাব, সেগুলি হলো স্টেট ভার্ব। এই স্টেট ভার্বের কখনো প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম হয় না। এই ধরনের ভার্বের সঙ্গে আইএনজি হয় না, সাধারণত হয় না। স্টেট ভার্বের সঙ্গে আইএনজি হয় না। কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সে স্টেট ভার্ব ব্যবহার হয় না। উদাহরণ কি? নো, ফিল, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, লাইক, হেট, স্মেল, টেস্ট, ইমাজিন, যেগুলিকে আমরা অনুভব ছাড়া আর কোনো বাস্তবিক অস্তিত্ব এগুলি খুঁজে পাবো না। আমরা কোনো কিছুকে স্পর্শ করছি, তার বাস্তবিক অস্তিত্ব রয়েছে, কিন্তু আমার মনের ভাব, আমি কোনো কিছু জানছি, তার কোনো বাস্তবিক অস্তিত্ব কি রয়েছে আমার মনের ভেতর ছাড়া? সেই ধরনের ভাবগুলোকে বলা হয় স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব। এদের সঙ্গে আইএনজি যোগ হয় না, এদের কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্স হয় না। আমি কখনো বলি না আই অ্যাম নোয়িং, আমি বলি কি? আই নো। আমি কখনো বলি না আই অ্যাম ইমাজিনিং, আমি বলি আই ইমাজিন। আমি কল্পনা করি, আমি কল্পনা করছি, আই অ্যাম ইমাজিনিং, এই ধরনের ইউজ তুমি দেখতে পাবে না। সেই জন্য স্টেট ভার্বের শেষে আইএনজি যোগ হয় না। আমরা যখন কথ্য ভাষা স্পোকেন ইংলিশে বলবো তখন আমরা স্টেট ভার্বগুলি একটু খেয়াল রাখবো, যেগুলি আমরা 6টা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করি। সেই ধরনের ভাবগুলির সঙ্গে আইএনজি যোগ হয় না। বোঝা গেল? লিখে নিও তাহলে। ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্ব বা ডায়নামিক ভার্ব 3 রকমই বলা হয়। এই ধরনের ভাবগুলিকে আমরা ঘটতে চোখে দেখব। স্টেট ভার্বকে আমরা চোখে ঘটতে দেখবো না, কিন্তু ইভেন্ট ভার্ব বা ডায়নামিক ভার্ব বা অ্যাকশন ভার্বকে আমরা চোখে দেখবো, আমাদের চোখের সামনে ঘটবে। যেমন উদাহরণ কি? ওয়াক, আমরা দেখি কেউ হাঁটছে বা আমরা হাঁটি। রান, সুইম, ড্র, ইট, প্লে, টক, রাইট, কুক, গো। দেখো এই ধরনের সব কটা ভার্বগুলোকেই বাস্তবিক ভাবে আমরা দেখতে পাই, বাস্তবিক অস্তিত্ব রয়েছে। কিন্তু স্টেট ভার্বের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, সেগুলি আমাদের
ইন্দ্রিয়গ্রাহ্য, যেগুলি আমরা 6টা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করব। ইভেন্ট ভার্বগুলি কন্টিনিউয়াস টেন্সও ব্যবহৃত হয়, এদের সাথে আইএনজি যোগ হয়। একটু উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো স্টেট ভার্ব, আই নো হিজ নেম, আমরা কিন্তু বলি না আই অ্যাম নোয়িং হিজ নেম, এটা কিন্তু আমরা বলি না। আমরা স্টেট ভার্ব সবসময় সিম্পল টেন্সে ব্যবহার করি, কন্টিনিউয়াস টেন্সে স্টেট ভার্ব ব্যবহার করি না। হি লাইকস টু ইট ম্যাঙ্গোজ, হি ইজ লাইকিং টু ইট ম্যাঙ্গোজ, এটা আমরা বলি না। সি রিমেম্বার্স দ্য ইনসিডেন্ট ওয়েল, সে সেই ঘটনাটা ভালোই মনে রেখেছে। সি ইজ রিমেম্বারিং বা ওয়াজ রিমেম্বারিং, এটা বলি না। হি রিয়েলাইজড হিজ মিস্টেক, সে তার ভুল বুঝতে পেরেছিল। হি ওয়াজ রিয়েলাইজিং বা ইজ রিয়েলাইজিং তো বলছি না। তাহলে আমরা কি দেখছি, স্টেট ভার্ব কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার হয় না। উল্টো দিকে দেখো ইভেন্ট ভার্ব, সি ইজ কুকিং কারি, আমরা চোখে দেখতে পাচ্ছি, বাস্তবিক অস্তিত্ব রয়েছে ঘটনাটা, সে তরকারি রান্না করছে। আইএনজি যোগ হয়েছে, কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার হলো। দে আর প্লেইং ক্রিকেট, আমরা দেখতে পাচ্ছি চোখে, বাস্তবিক অস্তিত্ব রয়েছে, তারা ক্রিকেট খেলছে। আই অ্যাম ইটিং রাইস, বাস্তবিক অস্তিত্ব রয়েছে, আমি ভাত খাচ্ছি, এটা বাস্তবিকভাবে সবাই দেখছে, আমিও দেখছি, এটা কোনো মনের ভাব নয়, এটা বাস্তবিকভাবে হচ্ছে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। হি ইজ রাইটিং এ লেটার, আইএনজি যোগ হয়েছে, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়েছে। ইভেন্ট ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, স্টেট ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। মনে রাখবে, লিখে নাও উদাহরণগুলো। দেখো এতক্ষণ আমরা প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ জানলাম, স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে কাজে লাগবে। এবার আমরা জানবো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অনেক সময় নিজে সম্পূর্ণ একাকী তার নিজের কাল বা নিজের সময়কাল বা তার ধরন সেটা বোঝাতে পারে না, তার জন্য বাইরে থেকে অন্য একটা ভার্ব নিয়ে আসার দরকার হয়ে পড়ে। সেই ভার্বটিকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অনেক সময় ক্রিয়ার কাল বোঝাতে বা ক্রিয়ার ধরন বা মোড বোঝাতে প্রিন্সিপাল ভার্ব ছাড়াও আরেকটি ভার্বের দরকার পড়ে, সেই ভার্বটিকে আমরা কি বলি, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, বাংলায় যেটাকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট। বোঝা গেল? সংজ্ঞাটা লিখে নাও। দেখো প্রাইমারি অক্সিলিয়ারি গুলো কি কি, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এদের ফর্ম গুলো কেমন? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, কার সঙ্গে হয় অ্যাম, আমরা সবাই জানি আই। ইজ থার্ড সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, আর প্লুরাল নাম্বারের সাথে। পাস্ট টেন্সে ওয়াজ সিঙ্গুলার নাম্বারের সাথে, ওয়্যার প্লুরাল নাম্বারের সাথে। ফিউচারে শ্যাল বি, উইল বি, সাধারণত আই আর উই এর সাথে শ্যাল বি হয়, ইউ থার্ড আর যে কোনো থার্ড পার্সনের সঙ্গে উইল বি হয়, কিন্তু এটা কোনো স্পেসিফিক নিয়ম নেই। আই এর সঙ্গে উইল বিও হতে পারে, থার্ড পার্সনের সঙ্গে শ্যাল বি হতে পারে নিশ্চিত অর্থে। সেই জন্য শ্যাল বি উইল বি কোনো স্পেসিফিক বা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আই বা উই এর সঙ্গে শ্যাল বি বা উইল বি বসাতে হবে। হ্যাভ ভার্বে দেখো প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ কার সঙ্গে বসে, আই, উই, ইউ, দে, এগুলো তোমাদের সবারই জানা। হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাড পাস্ট টেন্সে কি হয়, সবার সাথে বসে হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম সবার সাথে বসে। আর ফিউচারের হ্যাভ ভার্ব কি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ডু ভার্ব, ডু কার সাথে বসে, আই, উই, ইউ, দে। ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর পাস্ট টেন্সে ডিড সবার সাথে বসে, ফিউচারের কোনো ডু ভার্ব নেই। এই চারটা তোমরা আগে থেকেও জানতে, এখন আরেকবার ঝালিয়ে নাও। দেখো প্রাইমারি অক্সিলারি কাজগুলো কি কি, ভার্বের কাল বর্ণনা করে। প্রাইমারি অক্সিলারি কি কাজ করে, ভার্বের কাল বা টেন্সটা বর্ণনা করে। সিম্পল প্রেজেন্ট বা পাস্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় দেখবে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে আমরা প্রিন্সিপাল ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করি না, শুধু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে। এই ধরনের সেন্টেন্সগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় বাইরে থেকে ডু ভার্ব আনতে হয় এবং তখন ডু ভার্বটির ফর্মেট চেঞ্জ হয়। ডু ভার্বটাই তখন ফর্মেট চেঞ্জ করে সেই বাক্যটার টেন্সটা নির্ধারণ করে। প্রাইমারি অক্সিলারি নিজের ফর্ম পরিবর্তন করে সাবজেক্ট ও টেন্স অনুসারে। প্রাইমারি অক্সিলারিটাই বুঝিয়ে দেয় কি সাবজেক্ট আর কোন টেন্স। তাহলে প্রাইমারি অক্সিলারি ফাংশনগুলো কি কি হলো, যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সাধারণত সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টে,
তখন তাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় বাইরে থেকে ডু ভার্ব আনতে হয়, আর ডু ভার্বটা সাবজেক্ট আর টেন্স অনুযায়ী ফর্মে চেঞ্জ করে। প্রাইমারি অক্সিলারি নিজের ফর্ম চেঞ্জ করে বাক্যটার সাবজেক্ট আর টেন্স বুঝিয়ে দেয়। একটু উদাহরণ দিয়ে দেখে নিই। সিম্পল প্রেজেন্টে আই ইট রাইস, আমি ভাত খাই, সিম্পল প্রেজেন্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু নেগেটিভ করতে গেলে আমাকে ডু ভার্ব বাইরে থেকে আনতে হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই ডু নট ইট রাইস, ডু ভার্ব এসে গেল। এখানে দেখো হি ড্রিউ দ্য পিকচার, এটা সিম্পল পাস্ট। নেগেটিভ দেখো হি ডিড নট ড্র দ্য পিকচার, দেখো এই ডিড এ কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেল, আর এখানে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম হয়ে গেল। তাহলে টেন্সের চেঞ্জ হলো কার? ডু ভার্বটার, অক্সিলারি ভার্বটার। তাহলে প্রাইমারি অক্সিলারি ফাংশনটা কি? বাক্যের টেন্সটাকেও চিহ্নিত করে দেয়, বাক্যের টেন্সটাও বুঝিয়ে দেয়। শুধু যে এই ডু ভার্বটা এসে একে নেগেটিভ করলো তাই নয়, বাক্যটার টেন্সটাও বুঝিয়ে দিল। এটা সিম্পল পাস্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো হি ইজ প্লেইং ক্রিকেট, এখানেও দেখো প্লেইং রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আবার এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস দে ওয়ার প্লেইং ক্রিকেট। আমরা কি করে বুঝছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা পাস্ট কন্টিনিউয়াস? দেখো এটা প্রেজেন্ট টেন্সের বিভাগ, এটা পাস্ট টেন্সের বিভাগ। আমরা শুধু এই অক্সিলারি ভার্বটা দেখেই বুঝে যাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি ফাংশনটা কি? বাক্যের টেন্সটাকে বুঝিয়ে দেয় আর সাবজেক্ট অনুযায়ী নিজের ফর্মটা চেঞ্জ করে। দেখো দে এর সঙ্গে ওয়ার হয়েছে, হি এর সঙ্গে ইজ হয়েছে। বোঝা গেল প্রাইমারি অক্সিলারি ফাংশন। লিখে নাও। দেখো মোডাল অক্সিলারি, এরা কি? ভার্বের ধরন বা মোড প্রকাশ করে, এদের মোডাল অক্সিলারি বলে। মোড প্রকাশ করে, মোড থেকে মোডাল। এদের ডিফেক্টিভ ভার্বও বলে। কেন বলে? এদের ভার্বের তিনটে ফর্ম, যেমন ভি1, ভি2, ভি3 হয় না। যেমন দেখো উদাহরণ দেখো ক্যান, কুড। যদিও ক্যান আর কুড দুটো সেপারেট মোডাল ভার্ব, কিন্তু আমরা ধরে নিই কি ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, স্যালের শুড, উইলের উড। টেন্স ও সাবজেক্ট ভেদে এদের ফর্মের পরিবর্তন হয় না। এরা কিন্তু বাক্যের টেন্স ও সাবজেক্ট ভেদে, বাক্যের সাবজেক্ট ভেদে ও টেন্স ভেদে এদের ফর্মের পরিবর্তন হয় না। প্রাইমারি অক্সিলারি হয়। একটু উদাহরণ দিয়ে দেখে নিই মোডাল অক্সিলারি সেন্টেন্সে কেমন ব্যবহৃত হয়। দেখো এক্সাম্পল, আই ক্যান ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাতে পারি। আবার হি ক্যান ড্রাইভ এ কার, দেখো মোডাল ভার্বে কিন্তু সাবজেক্ট ভেদে কোনো ফর্মের চেঞ্জ হলো না। এখানে ক্যান আয়ের সাথেও ক্যান হলো, হি এর সাথেও ক্যান হলো, সিম্পল প্রেজেন্ট। কিন্তু এখানে এই মোডাল ভার্বটা কোনো ফর্মের পরিবর্তন হলো না। এখানে আয়ের সঙ্গেও ক্যান, হি এর সাথেও ক্যান। হি শুড ডু দ্য জব, তার এই কাজটা করা উচিত। হি এর সাথে শুড হলো, আয়ের সঙ্গেও শুড হতে পারে। আই উড গো টু স্কুল অন ফুট, আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম। এটা পাস্টের একটা হ্যাবিট বোঝাতে উড ব্যবহৃত হয়। আমরা মোডাল ভার্ব নিয়ে আলাদা সেপারেট ক্লাস করব। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারলে। এইভাবে তোমরা যদি ভার্ব প্র্যাকটিস করতে পারো তাহলে খুব সহজেই তোমরা নিজেদের মনের ভাব খুব ছোট ছোট বাক্যে ইংরাজিতে বলতে পারবে। আশা করি আজকে ভার্বের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। স্পোকেন ইংলিশে আমরা কিভাবে ভার্ব ব্যবহার করব, ভার্বের আমরা গ্রামারের ক্লাস করেছি আলাদা, সেখানে আমরা দেখেছি ভার্বের বিভিন্ন ধরন হতে পারে। আমরা অত কিছু না জেনে শুধুমাত্র আমাদের ইংরাজি বলতে যেটুকুন ভার্ব সম্বন্ধে জানা দরকার সেইটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। মোডাল ভার্ব নিয়ে পরে আরেকদিন ক্লাস করব। আজকের ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।